সবাইকে তোমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ ক্লাসে স্বাগতম। এখানে কনসেপ্ট 1 আছে, 3টা কোশ্চেন আছে। আমরা প্রত্যেকটা পার্টেই বিভিন্ন কনসেপ্ট সেই রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বলতেছি ইহা কত ঘাতি সমীকরণ। তাহলে অনেকে এই 3 দেখে বলে যে এটার পাওয়ার 3 বা 3 ঘাতি সমীকরণ, কিন্তু আসলে তোমরা জানো যখন চলক দুইটা থাকে তখন কি করবা, দুইটা চলক যেখানে গুণ আকারে আছে দেখবা তাদের পাওয়ারের যোগফল কত। তাহলে এখানে 2 আর 2, এই x এবং y এদের দুইটা যেখানে গুণ আকারে আছে তাদের পাওয়ারের যোগফল হচ্ছে 4। সুতরাং ইহা হচ্ছে চতুর্ঘাতি সমীকরণ। ভুল করলে হবে না, হ্যাঁ ঠিক আছে। এরপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, x স্কয়ার x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 এরকম একটা সমীকরণ দিয়ে বলছে যে এটাকে সমাধান করলে x এর কতগুলো মান পাওয়া যাবে। তো এটা দেখে অনেকে পাওয়ার 4 দেখে মনে করে কি যে এখানে 4টা মান পাওয়া যাবে। আসলে এখানে 4টা মান পাওয়া যাবে কিনা সেটা ডিপেন্ড করে যে এটা সমীকরণ নাকি অভেদ। তোমরা জানো অভেদের বিষয়ে যেটা হয় কি যে x এর যে কোনো মানের জন্য সত্য হয়, অর্থাৎ অসংখ্য মান তুমি এখানে দিতে পারবা। এখন আবার অভেদটা তুমি চিনবা কিভাবে? দুইটা ভাবে চিনা যায়। সেটা হচ্ছে জানো যে কোনো সূত্রই হচ্ছে অভেদ। আবার হচ্ছে কি করবা, আরেকটা ওয়ে আছে, এটা খুব একটা ভালো ওয়ে না, তারপর বলে দেই। সেটা হচ্ছে কি এইগুলা গুণ করে সবাই এক পাশে নিয়ে আসবে, দেখবা 0 = 0 চলে আসছে, হ্যাঁ তখন এই জিনিসটা হয় অভেদ। সমীকরণ হচ্ছে ফিক্সড মানের জন্য সত্য হয়, আর অভেদের বিষয় যেটা আমরা সেটা দেখে থাকি হচ্ছে যে সবসময় কিসের জন্য, এটা অসংখ্য মানের জন্য আমাদের অভেদটা সত্য হয়। তাহলে এই পর্যায়ে এসে এই জিনিসটা একটা অভেদ, এই কোশ্চেন 2। তাহলে এর সমাধান পাওয়া যাবে কত? অসংখ্য। কি লিখলাম? অসংখ্য সমাধান। ওকে, তারপরের যে প্রশ্নটা এখানে আছে, x³ প্লাস থ্রাইজ x স্কয়ার দাও সে প্লাস 2/x প্লাস 5 বহুপদীটির ঘাত কত? আসলে এই প্রশ্নটাতে এই যে এটা বহুপদী বলাটাই ঠিক না। কেন বহুপদী বলা ঠিক না? ইহা কোনো বহুপদী নয়, কারণ কি এখানে x এর ঘাত ঋণাত্মক। তোমরা জানো যে বহুপদীতে কখনো চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারবে না। সুতরাং এটা কি না, ইহা বহুপদী নয়। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কনসেপ্টে যাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কনসেপ্ট 2 তে কয়েকটা থিওরি লিখছি। এটা হচ্ছে মূলের প্রকৃতি নিয়ে আলোচনা হবে। তো মূলের প্রকৃতির ক্ষেত্রে তোমরা যে এটা তোমরা পড়ে আসছো, আমরা যেহেতু ক্লাসটা খুবই সামারি নিচ্ছি, তাহলে তোমরা জানো যে নিশ্চয়ক b² - 4ac, আর এটাকে ডি ধরলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এইখানে এর কিছু আচরণ বিধি দেখা যায় যে নিশ্চয়কের উপর ডিপেন্ড করে সমীকরণ কেমন কি আচরণ করে, সেটা অনুযায়ী আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন এখন সলভ করব। তাহলে আমরা নিশ্চয়কে ডি ধরে নিছি, বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের দুটি মূল সমান হবে। দেখো এটা ঢাকা ভার্সিটিতে আসছে, বুয়েট আসছে, চুয়েট আসছে, আরো আদার্স ইউনিভার্সিটি আসছে, আমি আর এগুলা এখানে লিখিনি। তাহলে চলো এটা এখন আমরা সলভ করি। তাহলে কি বলছে, দুটি মূল কি হবে, সমান হবে। এক নম্বরেই বলে দিছে কি যে d = 0 হলে মূলদ্বয় সমান। তাহলে d আবার কি, b² - 4ac। তাহলে চলো 4b², তাহলে 4k - 2 b² - 4 এর মান কত, k + 1, আর c এর মান হচ্ছে 2k = কত, 0। তাহলে এখন এই জিনিসটাকে যদি তোমরা সমাধান করো, সমাধান করলে দেখবা k = কত চলে আসছে, k = 8। সুতরাং আমাদের आंसर হবে k = 8। তাহলে এখানে आंसर এটা আছে। এখানে এই 4ac এটা গুণন হবে, তাহলে b² - 4ac = কত, 0। এটাকে আমরা সলভ করলে k এর মান কত পাবো, k এর মান পাবো হচ্ছে 8। তাহলে আমরা তার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো এই রিলেটেড আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন 6 বলছে p এর কোন মানের জন্য x² + px + 1 = 0 সমীকরণের মূলদ্বয় কি হবে, জটিল হবে। ঢাকা ভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আসছে। তাহলে কি বলছে যে এই সমীকরণের মূলদ্বয় জটিল হলে p এর ভ্যালুটা কত হবে। দেখো মূলদ্বয় জটিলের একটা থিওরি এখানে আছে, তোমরা এখান থেকে দেখে নিয়ে এটা সমাধান করো। কোশ্চেন নাম্বার 5 তোমরা সমাধান করতে পারলে এইটার এ বি সি ডি যে কোনো একটা অপশন তো আনসার হবে। তোমরা কমেন্টসে আনসারটা জানাইতে পারো যে ভাই কোশ্চেন 5 এর আনসার কত হবে। ওকে, আমরা কনসেপ্ট 3 তে আসছি এবার। কনসেপ্ট 3 বলতেছে দ্বিঘাত সমীকরণের মূল আর সহগের মধ্যে সম্পর্ক।
এই এই সমীকরণের যেমন দ্বিঘাত সমীকরণ, এটা পাওয়ার 2, এদের সহগ এ বি সি আর এদের মূল আলফা বিটা। তো তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো বিষয়গুলো, যে মূলদের যোগফল মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে সি বাই এ, আলফা অথবা বিটার মান হচ্ছে এটা। তো এখানে এই জিনিসটা একটু পড়াই, যে মূলদ্বয়ের অনুপাত আর হলে যে রিলেশনটা মেইনটেইন করে সেটা আর প্লাস ওয়ান, এই সম্পর্কটা মেইনটেইন করে আর কি, ডিভাইডেড বাই আর হোল স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার বাই সি এ। তো এখানে মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে আর এর মান সবসময় যেটা নেওয়ার চেষ্টা করবা সেটা হচ্ছে একের চেয়ে বড় পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করবো। মনে করো বলে দিলে একটি মূল অপরটির 1/3, তাহলে তুমি যেটা করবা যে 1/3 কে উল্টাইলে হচ্ছে 3, তাহলে এটা অঙ্কটা 3 দিয়ে করবা। যদি তোমার বলে দেয় একটি অপরটির 5 গুণ, তাহলে তো সরাসরি 5, অর্থাৎ আর এর মান যেটা নেওয়ার চেষ্টা করবা সেটা হচ্ছে কি, যে ওই একের চেয়ে বড় মানটা নেওয়ার চেষ্টা করবা, যদি উল্টাই দিলে একের বড় হয়, আর সরাসরি যদি দিয়ে দেয় তাহলে তো হইলই গেল। তাহলে চলো আমরা একটা প্রশ্ন সমাধান করে দেখি। কোশ্চেন 6 যেটা বলছে যে এই সমীকরণে একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত। তোমরা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করে দেখতে পারো, আর তাছাড়া আমি নিচে একটা সমাধান দিয়ে দিছি, যে এই ঘটনাতে কে এর মান যেহেতু একটি অপরটির 3 গুণ, তাহলে 3 + 1 হোল স্কয়ার, এই সূত্রটা আমি বসাই দিছি, বসাই দিয়ে কে এর মানটা বের করে ফেলছি আর কি, গেল। তো তোমরা কোশ্চেন 7টা দেখো, এই কোশ্চেন 7 এ পি এর মান কত হবে সেটা হচ্ছে তোমরা কমেন্টস বক্সে জানাও, যে ভাইয়া পি এর মানটা এত হতে পারে। ঠিক আছে, এখন কনসেপ্ট 4 দেখো, বহুপদী সমীকরণের মূল সহগের সম্পর্ক। এখন পাওয়ার অনেক বেশি হতে পারে, একটু আগে আমরা পাওয়ার 2 এর দেখছি, পাওয়ার 3 4 5 এরকম হতে পারে। তো এখন আমি এখানে একটা সাধারণ ইকুয়েশন লিখে গেছি। এই সাধারণ ইকুয়েশনটা এরকম, দেখো x এর পাওয়ার n, তারপর একটু পাওয়ার কমছে, পাওয়ার আরেকটু কমছে, এভাবে কমতে কমতে x টু দি পাওয়ার 0 হয়েছে। আর এখানকার সহগটা আমি প্রথমটা এই x টু দি পাওয়ার n এর সহগ a0, x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগটা নেওয়া হয়েছে a1, এভাবে করে আমরা আগাইছি। দেখো এই টার্মটা একটু দেখো, যেমন সর্বশেষ আস্তে আস্তে কমছে, তো তাহলে x টু দি পাওয়ার n মাইনাস n, x টু দি পাওয়ার 0, এই জন্য হয় কি এটাতে শুধু একটা ধ্রুবক থাকে। আচ্ছা, তার আগের পদটা একটু খেয়াল করো, যে এই n থেকে এটা তো কমে, তাহলে এটা যদি n হয় তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখো কাটাকাটি যাচ্ছে, n মাইনাস n প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা আসলে বেসিক্যালি কি x টু দি পাওয়ার 1 ও লেখা যায়, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে এখন এই সমীকরণগুলোর ক্ষেত্রে তোমার মূল সংখ্যা x টু দি পাওয়ার n যেহেতু, তাহলে n সংখ্যক মূল থাকবে। আমরা এই মূলগুলোকে আমরা বলছি আলফা 1, আলফা 2, আলফা 3 ডট 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 আলফা n। আচ্ছা, এই যে মূল n সংখ্যক মূল আছে, এই মূলের সাথে সহগগুলোর একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কিরকম দেখো, যদি তুমি শুধুমাত্র একটা একটা করে মূলের যোগফল নাও, অর্থাৎ আলফা 1 প্লাস আলফা 2 আলফা 3, সেই ক্ষেত্রে আসতেছে কত, -1 a1 বাই a0। এটা আসলে একটা জেনারেল রিলেশন আছে, সেটা আমি বলবো। তারপরে যদি দুইটা মূল গুণ আকারে থাকে এরকম আসতেছে, তিনটা মূল গুণ আকারে থাকলে এরকম আসতেছে। আচ্ছা, সেটা কিভাবে আসতেছে এখন সেটা বুঝাই। এখন দেখো এখানে নিচে সবসময় হয় কি, সর্বোচ্চ x এর এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর সহগ। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত x আছে হচ্ছে x টু দি পাওয়ার n, এটার সহগ হচ্ছে কত, a0। তাহলে সব জায়গায় তোমার a0 পাবা। আচ্ছা, এইবার হচ্ছে আর দুইটা জিনিস আছে, একটা সাইন আর একটা হচ্ছে উপরের যে সহগটা, সাইন উপরের সহগটা, সাইন উপরের সহগটা। আচ্ছা, কয়টা মূল গুণ আকারে আছে সেটা দেখবা। মনে করো এখানে একটা করে মূল আছে, এখানে দুইটা করে মূল আছে, এখানে তিনটা করে মূল আছে। এখন যতগুলা মূল গুণ আকারে থাকবে -1 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সাইনের জন্য। তোমরা যে এই যে সাইনটা নিচ্ছ, এই সাইনের হিসাবটা হচ্ছে এরকম। কিরকম, যেমন দেখো এখানে একটাই আছে, তাহলে -1 টু দি পাওয়ার 1 হলে তখন এটা মাইনাস চলে আসবে। যেমন ধরো এখানে তিনটা গুণ আকারে ছিল, তাহলে তুমি কি করবা, তাহলে -1 টু দি পাওয়ার 3, তাহলে -1 টু দি পাওয়ার 3 নিলে এখানে কি আসবে, মাইনাস চলে আসবে, গেল। সাইনের বিষয়টা আর নিচের সহগটা বুঝছো। এবার উপরেরটা, এখানে যতগুলা গুণ আকারে আছে, ঠিক আছে, সর্বোচ্চ x এর সর্বোচ্চ পাওয়ার থেকে ওই সংখ্যাটা বাদ দিবা। যেমন এখানে দুইটা গুণ আকারে আছে, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার যদি হয় হচ্ছে মনে করো 4, তাহলে 4 থেকে যদি তোমার 2 চলে যায়, তাহলে সেখানে থাকতেছে x স্কয়ার, এবং x স্কয়ার হইলে তখন হচ্ছে তোমার কি নিতে হবে, x স্কয়ারের যেই সহগটা আছে সেটা নিতে হবে। যেমন এখানে আছে 3, যদি কোনো সমীকরণ 5 যুক্ত হইতো, তাহলে 5 পাওয়ার যুক্ত হইতো, তাহলে 5 থেকে তুমি 3 বাদ দিতা, যতগুলা গুণ আকারে আছে x এর সর্বোচ্চ পাওয়ার থেকে ওইটা বাদ দিবা, দিলে যেই সংখ্যাটা থাকবে
ওই এক্স এর পাওয়ার যুক্ত ধ্রুবকটা এখানে হবে। ঠিক আছে, যেমন ধরো আমরা এটার কথা বলি, এখানে আছে কয়টা, 3টা। তাহলে তুমি কি করো, n থেকে 3 বাদ দাও। 3 বাদ দিলে আমরা ওই টার্মটা অবশ্যই এখানে লিখিনি, তাহলে n-3 হইলে ওইটার a3 আসতো। এই যে দেখো a3 a0। এখন আমরা একটা অঙ্ক করে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো আমরা একটা ইকুয়েশন দিছি, বলছে এর মূলগুলো আলফা বিটা গামা ডেল্টা হলে সামেশন অফ আলফা সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, এই জিনিসগুলো বের করতে হবে। দেখো যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা, ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা, তাদের জন্য এই বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় ঘুরে ফিরে আসবে। আমরা প্রয়োগ দেখাবো, প্রথমে শুধু বের করা শেখাচ্ছি। তাহলে এখন দেখো আমার প্রথম অঙ্কে বলছে যে সামেশন অফ আলফা, এখানে তো একটা একটা করেই আছে, তাহলে -1 আচ্ছা, এবং আমরা কি বলছি, নিচেরটা একদমই সর্বোচ্চ এক্স এর যেই পাওয়ার যুক্ত এক্সটা আছে তার সহগ 4, এটা 4 হয়ে গেল। এইবার তোমাকে কি করতে হবে, এগুলার তো তোমরা দেখছো একটা একটা করে গুণ আছে, তাহলে 1 সর্বোচ্চ পাওয়ার এক্স এর পাওয়ার হচ্ছে 4, 4 থেকে 1 বাদ দাও হচ্ছে 3, তাহলে এক্স কিউবের যেই সহগটা সেটা এখানে আসবে, তাহলে এখানে আসবে এক্স কিউবের সহগের। এখন দেখো এখানে এক্স কিউব টার্মটা নাই, তাহলে এটা 0, সুতরাং পুরো এটা 0। আচ্ছা, এর পরেরটা যাই। এখন দেখো এখানে কয়টা গুণাকার আছে, 2টা করে গুণাকার আছে, তাহলে মাইনাস এত। এবার নিচে সবসময় কি হয় তোমরা জানো, যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত এক্স এর সহগ। আচ্ছা, এইবার হচ্ছে এই সংখ্যাটা কত হবে। দেখো এখানে দুটা করে গুণাকার আছে, তাহলে আমরা কি করব, যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4, 4 থেকে তুমি 2 বাদ দাও, তাহলে আসছে এক্স স্কোয়ার যুক্ত পদের সহগটা নিতে হবে এখানে। তাহলে এক্স স্কোয়ারের এটা হচ্ছে সহগটা হচ্ছে 5, তাহলে এটা চলে আসতেছে এত। তাহলে এখানে আছে আবার 3টা আলফা বিটা গামা, এখানে আছে 3টা হইলে, আর নিচে তো সবসময় সর্বোচ্চ পাওয়ার যুক্ত এক্স এর সহগ হয় উপরে। এবার সর্বোচ্চ পাওয়ার 4, সেখান থেকে 3 বাদ দিব, কারণ এখানে 3টা টার্ম গুণ আকারে করে করে আছে, তাহলে 4 থেকে 3 গেলে 1, এক্স এর পাওয়ার 1 যেখানে সেটার ধ্রুবকটা নিতে হবে, এক্স এর পাওয়ার 1 সেটার ধ্রুবকটা হচ্ছে 6, তাহলে 3/2 কাটাকাটি করলে আর একটা মাইনাস থেকে যাবে, এই মাইনাস। এবার আলফা বিটা গামা ডেল্টা, তাহলে -1/4, আর এই জায়গাটাতে নিচে তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার এর সহগ, এটা সবসময় এটাই হয়। আর এখন কি হবে, এখানে এটা 4টা টার্ম গুণাকার আছে, তাহলে 4 - 4, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, আর এখানে গুণ আকারে আছে 4টা, তাহলে 4 - 4 = 0। এক্স এর পাওয়ার 0 কোথায়, এখানে, তাহলে এটা সহগ হচ্ছে -7, তাহলে এটা সহগ -7। তাহলে এখান থেকে তো প্লাস আসবে, বাট এখান থেকে মাইনাস থাকার কারণে -7/4। ওকে, তাহলে আমরা এটা দেখলাম কি, যে যখন পাওয়ার অনেক বেশি থাকবে, 4, 5 থাকবে, তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, এদের মূল সহগের সম্পর্ক বের করতে পারবো। এটা জানলে হবে কি, অনেকগুলো অঙ্ক করাটা তোমার জন্য একটু ইজি হবে। আমরা পরবর্তী এক্সাম্পল 9-এ এই জিনিসটা দেখাচ্ছি, যে কিভাবে তোমরা এটা প্রয়োগ করবা। দেখো আমরা এই রিলেটেড একটা প্র্যাকটিস দিছি, যে এই সমীকরণের মূলগুলো কত হবে। পাওয়ার 4, সর্বোচ্চ 4টা মান পাওয়া যাবে, এটা ঠিক আছে। এখন এইখানে আমরা এই থিওরিটা ব্যবহার করব। সেটা কি রকম, আমরা দেখো যেটা করব, যে সবগুলো মূলের যোগফল বের করে ফেলবো, করে আবার এই সমীকরণের মূলের যোগফল বের করব। তাহলে এটা সবগুলো মূলের যোগ, এটা 9, 8, 8, 11। এখন আমি এবার অ্যাকচুয়াল সমীকরণের, এই তো অপশনগুলো বের করে ফেলছি, এরপর অ্যাকচুয়াল সমীকরণের মূলের যোগফল বের করছি। এখন দেখা যাচ্ছে 8 আমার দুইটাতে মিলে গেছে। তাহলে এক কাজ করি, আমি এইবার অ্যাকচুয়াল সমীকরণের সবগুলো মূলের গুণফল কত সেটা বের করব। অ্যাকচুয়াল সমীকরণের সবগুলো মূলের গুণফল আসছে হচ্ছে -15। যে দুটো অপশন আমার টিক ছিল আগে, যোগফল তো 8, তাহলে আমি শুধু এই দুটো অপশন নিয়ে কাজ করব। এবার এই দুটো অপশনে এদের গুণফল হচ্ছে -24, আর এগুলোর গুণফল হচ্ছে কত, -15। তাহলে দেখা যাচ্ছে কি, যে আমার 8 এবং -15 এটা টিকতেছে হচ্ছে সি অপশনের জন্য, তাহলে আমাদের প্রপার আনসার হচ্ছে কত, সি। এরকম আরো অনেক অনেক অঙ্ক পাবা, যেগুলোতে তোমরা এই সকল কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে অঙ্ক করতে পারবা। এই জন্য ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি এবং ঢাকা ইউনিভার্সিটি এই থিওরিটা খুব ভালোভাবে তোমরা পড়বা। আমরা এই রিলেটেড আরেকটা বা দুইটা প্র্যাকটিস দিব, দেওয়ার পরে তোমরা সেগুলা করবা। ওকে, হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিস অঙ্ক দিচ্ছি তোমাদের। এই প্র্যাকটিসটা কেমন, যে তোমার এখানে কোশ্চেন 10 আর কোশ্চেন 11 দেওয়া আছে। বলছে কি, যে ত্রিঘাত একটা সমীকরণ দিয়ে দুটি মূল, একটা
হচ্ছে হলো 1 মাইনাস 1 হলে অপর মূলটি কত। তোমরা করে কমেন্টস আনসার দাও। 11 নাম্বার কোশ্চেনটাও অনেকটা একই রকম। তোমরা যদি করতে পারো তবে কমেন্ট বক্সে পি এর মান আর কিউ এর মান জানাও। তাহলে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখছি, কনসেপ্ট 4। এরপর আমরা চলে যাব কনসেপ্ট 5 এ। এখন আমরা করাবো হচ্ছে কনসেপ্ট 5, তো প্রতিসম রাশির মান নির্ণয়। তো প্রতিসম সিমেট্রিক যে টার্মগুলো হয় আমাদের, তো এই সিমেট্রিক টার্মের আমাদের অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টারটাতে। আমরা দ্বিঘাতে করাবো, এখন এটা ত্রিঘাতের জন্য দেখাচ্ছি। আগে আমি প্রতিসম বিষয়টা একটু ক্লিয়ার করি, দেন হচ্ছে এই কনসেপ্টের অঙ্কগুলা করতে হবে। তো প্রতিসম যে বিষয়টা, সেই বিষয়টাকে আমি এভাবে একটু বলতে পারি যে মনে করেন যে আলফা এবং বিটা যদি অবস্থান বিনিময় করে আর মান যদি চেঞ্জ না হয় তবে তাদেরকে প্রতিসম বলা হবে। হ্যাঁ, যেমন আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিছি। মনে করেন আলফা বিটা, আর একটা হচ্ছে বিটা আলফা হবে, এটা হবে বিটা আলফা। মনে করেন একটার মান 2, একটার মান 3, তাহলে 6। আবার দেখেন অবস্থান বিনিময় করে 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 6, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2 হলেও ওই তাদের গুণফল 6ই হয়। আবার দেখেন 1 বাই আলফা 1 বাই বিটা, একটা মনে করেন 2, একটা 5, তাহলে অবস্থান বিনিময় করলে একই একই থাকে মানগুলা। তারপরে এই আলফার জায়গায় এই বিটা, বিটার জায়গায় আলফা আসলে একই থাকে। এখন মনে করেন একটা অপ্রতিসম মূলের অবস্থান দেখেন, যেমন এই যে এটা আলফা কিউব বিটা, আবার হচ্ছে হলো সরি আপনার এটা কত আলফা স্কোয়ার বিটা বা আলফা কিউব বিটা, বিটা কিউব আলফা, এগুলাতে আপনি মনে করেন আলফার মান 2, বিটার মান 3। তাহলে আলফার দেখা যাচ্ছে কিনা আমি নিশ্চিত না, আলফা ইকুয়াল টু 2, বিটা ইকুয়াল টু 3। তাহলে আলফা ইকুয়াল টু 2 বসাইলে এখানে আসতেছে 24 আর এখানে আসতেছে হচ্ছে 18। তাহলে এটা মিলতেছে না, অর্থাৎ আলফা কিউব বিটা আর একটা হচ্ছে হলো আপনার বিটা স্কোয়ার আলফা, এটা কিন্তু মিললো না। সুতরাং এরা অপ্রতিসম মূল। যেমন দেখেন এইটা, এরা এই তিনজন প্রতিসম কিনা সেটা আমরা দেখি। আলফা বিটা গামা, দেখেন একে অপরের যদি অবস্থান পরিবর্তন করে তাও সবসময় আলফা আলফা প্লাস বিটা প্লাস গামার মান সেম আসবে। এটাও একই কথা, এটাও একই কথা। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে আমার প্রতিসম রাশি। প্রতিসম রাশির ক্ষেত্রে আমরা অঙ্কগুলো একটু সহজেই করতে পারবো আর কি। হ্যাঁ, এই মূলগুলো যখন প্রতিসম থাকবে তখন এই রাশিগুলো প্রতিসম হয়ে গেলে আমাদের অঙ্কগুলো অনেক ইজি হয়। তো যাই হোক, আমরা সেই প্রপার্টিটা ব্যবহার করব দ্বিঘাতেও ত্রিঘাতেও। তো আপাতত আমি ত্রিঘাতটা বুঝাচ্ছি। বলছে কি প্রতিসম রাশির ক্ষেত্রে ত্রিঘাত মূল সম্পর্কিত তথ্য। আচ্ছা, এখানে এই যে দেখেন আলফা স্কোয়ার কে সামেশন অফ আলফা স্কোয়ার, এটা তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তো এখন এটাকে সরাসরি এভাবে লেখা কিভাবে যায়, সেটা হচ্ছে আপনারা ওই যে 9-10 এর উচ্চতর গণিতে প্রতিসম রাশি একটা চ্যাপ্টার আছে, তো সেখানে দেখবেন যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান তো এই তিনটার মাধ্যমে প্রকাশ করা যায় আর কি। হ্যাঁ, অথবা এরকম যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সেখানে আপনারা বিভিন্ন রকম অভেদ শিখছেন। ওই জিনিসগুলা এখানে কি করা হয়েছে, প্রয়োগ করে একটা সামারি নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, চাইলে আপনারা ওই সূত্রগুলো দিয়েও বের করতে পারেন, অথবা মনে রাখার জন্য আপনারা কি করতে পারেন, এইটা পড়তে পারেন আর কি। এটা হলো দ্রুত অঙ্ক করার জন্য, বেসিক্যালি দ্রুত অঙ্ক করার জন্য মনে রাখলে একটু সুবিধা পাওয়া যায়। তবে যার জন্য যেটা কনভেনিয়েন্ট সে ওইটা ফলো করবেন। অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভাই আমি ওই 9-10 এর সূত্রগুলো দিয়েই আমি নিয়ে আসতে পারি, ইটস ওকে। আবার কেউ যদি মনে করেন তাহলে 1 থেকে 4 পর্যন্ত আপনারা চাইলে মুখস্থ রাখতে পারেন, তাহলে দ্রুত অঙ্ক করা যাবে। 5 আর 6 এটা এগুলো দিয়ে আনা যায়। তারপর আমি একটা সামারি আকারে দিয়ে দিছি। তাহলে চলেন একটু দেখি, একটা একটা করে প্রশ্ন সলভ করি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। যেমন এখানে দিছি কি যে কোশ্চেন 12 এ আমরা দিলাম এই সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে 1 বাই আলফা স্কয়ার সামেশন 1 বাই আলফা স্কয়ার। তো দেখেন সামেশন 1 বাই আলফা স্কয়ার এর যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে এরকম। এই যে এখানে কি কি লাগতেছে, সামেশন অফ আলফা বিটা, তারপরে হচ্ছে হলো এখানে লাগতেছে হচ্ছে সামেশন অফ আলফা, আর একটা লাগতেছে হচ্ছে হলো সামেশন অফ আলফা বিটা গামা, আলফা বিটা গামা লাগতেছে। তাহলে এইটা যদি হয় ফর্মুলাটা, তাহলে আমরা আগে এগুলা বের করে রাখি। আমাদের এই তথ্যগুলো আগে বের করে রাখি। এই তথ্যগুলা বের করার জন্য সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, আর হচ্ছে হলো সামেশন অফ আলফা বিটা গামা, এখানে আমরা অলরেডি কি করছি, এখানে আমরা অলরেডি বের করে রাখছি।
বের করে রাখলে এই জায়গাটা হচ্ছে একটু আলফা বিটা গামা হবে। হ্যাঁ, তা এটা আমরা আলফা সামেশন অফ আলফা সামেশন অফ আলফা বিটা গামা এগুলো বের করে আপনারা এই ফর্মুলায় বসাইলে অঙ্কটা সরাসরি চলে আসতেছে। এই অঙ্কটা কোথায় আসছে সেটা আমি একটু বলে দেই। রাবিতে 10-11 সালে আসছে। হ্যাঁ, 10-11 রাবি। অন্যান্য জায়গায় এই ধরনের কিছু অঙ্ক দেখা যায়। এজন্য চেষ্টা করবেন এই ফর্মুলাগুলো হয় আপনি ওই সূত্রগুলো দিয়ে নিয়ে আসার জন্য, অথবা এটা কিছুটা মনে রাখার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, এই রিলেটেড আমি আরেকটা প্র্যাকটিস অঙ্ক দিচ্ছি, আপনারা কমেন্টসে ওটার আনসার জানাবেন। আর এই প্রতিসমতা আরো আমরা পরবর্তীতে আরো কিছু অঙ্ক পাবো। দেখেন আমি আরেকটা অঙ্ক এখানে তুলছি। এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে এত এর মান কত। তো আপনারা এখান থেকে হেল্প নিয়ে এই মানটা বের করতে পারেন। কোশ্চেন 13 করে এটা কমেন্টসে চাইলে জানাতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে প্রতিসমর রাশি নিয়ে এখনো কাজ করছিলাম। যেমন আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, এরা কি প্রতিসম কিনা? হ্যাঁ, এই দুইটা রাশি প্রতিসম কিনা তাহলে একটু চলেন আমরা বোঝার চেষ্টা করি। তোমার মনে করেন আলফা হচ্ছে 3 আর বিটা হচ্ছে 4, তাহলে 3 কে স্কোয়ার করলে 9 আর 4 4 নং 36। আর এটার মান আসতেছে কত? এটার মান আসতেছে হচ্ছে হলো 4 4 আর 16 আর 3 3 16 48 36 48। দেখেন সমান হয় নাই। সুতরাং আলফা স্কোয়ার বিটা কমা বিটা স্কোয়ার আলফা এটা কখনোই কি না, এটা কখনোই প্রতিসম না। তাহলে প্রতিসম মূলগুলা নিয়ে আমি দ্বিঘাতের অঙ্কগুলোও কিন্তু একটু পরে আবার করাই দিব আর কি। ওকে, তাহলে চলেন আমরা পরবর্তী কনসেপ্টে যাই। হ্যাঁ, আমরা কনসেপ্ট 6 এ আসছি। কনসেপ্ট 6 এ দেখেন বলছে প্রতিসম মূলের ক্ষেত্রে সমীকরণ গঠন। তো প্রতিসম বিষয়টা বলছিলাম যে আলফা এবং বিটা যদি অবস্থান বিনিময় করে তখন মান যদি চেঞ্জ না হয় তখন আমরা সেটাকে প্রতিসম বলতে পারবো। তাহলে এই সমীকরণের মূল আলফা বিটা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত। এটা কিভাবে আমি বুঝছি প্রতিসম? দেখেন এটা -2 -3 হলে এটা এখানে আসলে এটা এখানে গেলে তাও -3 -2 ওই আগের মতোই থাকতেছে। হ্যাঁ, তখন এখানে একটু জিনিসটা বুঝে নেন, বুঝে নিলে যে কোনো অঙ্ক প্রতিসম অঙ্কগুলো করতে পারবেন। এখন আমাকে বলে দিছিল যে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করেন। তাহলে আমি যে সমীকরণটা বের করব তার এক্স এর মান আসবে হচ্ছে কত? মাইনাস আলফা। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস আলফা লিখতে পারি। তাহলে সেখান থেকে শুধু আলফার মান যদি বের করি তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এক্স আসে। এইবার এই আলফা তো আমার প্রথম সমীকরণের একটা মূল, তাহলে আলফার মান দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে কি করবেন? আলফার মানটা প্রথম সমীকরণে বসাই দেন। প্রথম সমীকরণে বসাই দিলে বিষয়টা কি আসতেছে? এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি। সুতরাং আপনি কিন্তু মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ পেয়ে গেলেন। কিভাবে পেলেন? কারণ আপনি তো এই কন্ডিশনটা এখানে ইউজ করছেন। তাহলে আমার এটাই হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত? 0। এটাই হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আপনারা সুপার শর্টকাটে আমি কিন্তু এই জিনিসটা বলছিলাম যে এই এ এবং সি চিহ্ন সহ অবস্থান বিনিময় করবে, যে এ আর সি সরি এ আর সি একই থাকবে, শুধুমাত্র বি কি করবে? চিহ্ন পরিবর্তন করবে। তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ পেয়ে যাবেন। ওকে, এটা আপনি চাইলে মনে রাখতে পারেন অথবা এভাবে করে বের করতে পারেন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি ডিইউ তাদের জন্য আমি বলতে চাই যে এই নিয়মটা শিখেন। একই জিনিস তারপরেরটা একটু দেখেন। আমরা কি বলছি যে এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা গঠন করব। তাহলে নিয়মটা কি? তাহলে এক্স এর যাতে এত মূল বিশিষ্ট তাহলে এক্স এর মান 1 বাই আলফা আসবে। সুতরাং শুধু আলফার মান হচ্ছে 1 বাই এক্স। এখান থেকে আমরা কি করব? তাহলে আলফা তো এই সমীকরণের একটা সমাধান হয়ে গেল, এই সমীকরণের একটা মূল। তাহলে আলফার মানটা এই সমীকরণে বসাই দেন। বসাই দিলে আমরা পাচ্ছি কত? সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। তাহলে এমসিকিউর জন্য এটা শর্টকাট মনে রাখার বিষয়টা কি? 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণটা হয়ে যায় এ এবং সি চিহ্ন সহ অবস্থান বিনিময় করবে। দেখেন কি আসছে? এই যে সিটা এখান থেকে এখানে চলে আসছে, এটা এখান থেকে এখানে চলে গেছে, বি আগের মতোই আছে। তাহলে শর্টকাটের জন্য মনে রাখবেন এ আর সি অবস্থান বিনিময় করবে, আর এই ক্ষেত্রে শুধুমাত্র বি চিহ্ন পরিবর্তন করবে। আর এগুলো মনে না রাখলেও একটু আগে যেটা বললাম চাইলে এই প্রতিসম মূল দিয়ে করতে পারেন। এছাড়াও আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, ছোট ছোট আরো দুইটা করে দিছি। টয়েস আলফা টয়েস বিটা মূল বিশিষ্ট সমীকরণ, ওই একই নিয়ম। এক্স ইকুয়াল টু টয়েস আলফা, তাহলে শুধু আলফা বের করে ফেলছি। শুধু আলফা বের করার পরে আমরা কি করছি? সেটা নিয়ে প্রথম সমীকরণে বসাই দিছি। কনসেপ্টটা কি? কারণ আলফা তো প্রথম সমীকরণের মূল, ওইটা বসাই দিছি। আর যেহেতু এই কন্ডিশনটা ব্যবহার করে আপনি এটা পাইছেন, তাহলে নিচে যেটা পাইছেন সেটা হচ্ছে টয়েস আলফা টয়েস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। এখন আমি যেটা করছি লাস্টে আবার
কি বের করার চেষ্টা করছি, সেটা হলো যদি কখনো এরকম থাকে এন আলফা এন বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হয়, সেটার কন্ডিশনটা হচ্ছে এটা। চাইলে লাইনটা মনে রাখতে পারেন, অথবা একটু আগে যেটা বললাম এই নিয়মে দ্রুত বের করতে পারেন, যার জন্য যেটা সুবিধা হয়। এখন আমরা এই রিলেটেড দু একটা প্র্যাকটিস অঙ্ক দেখব। এখানে আমরা ধারাবাহিকভাবে এখন 3টা অঙ্ক দিছি। বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কত। একটু আগেই দেখে আসছো তোমরা, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, চিহ্ন সহ পরিবর্তন হবে। তাহলে এক কাজ করি, আমি এটা -6 দিয়ে দেই, তাহলে অঙ্কটা একটু ভালো হবে। তাহলে জিনিসটা আসতেছে হলো -6x²। যেহেতু প্রথমে মাইনাস রাখতে হয় না, তাহলে সরাসরি তুমি লিখতে পারো 6x² প্লাস 5x - 1 = 0। চিহ্ন সহ সহগ বদলানোর পরে -1 দ্বারা গুণ করে দিছি। আচ্ছা, এরপরে এখানে দেখো এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে -α - β মূল বিশিষ্ট সমীকরণ। তো আমরা এর আগের থিওরিতে দেখে আসছি, শুধু এটার চিহ্ন চেঞ্জ করলে হয়। তাহলে 2x² মাইনাসের জায়গায় প্লাস 5x + 6 = 0। এগুলো কিন্তু খুব দ্রুত করা যাবে ঢাকা ভার্সিটিতে আসলে। এই অঙ্কটা কি বলছে দেখো, এই সমীকরণের মূল আলফা বিটা হলে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে চলো একটু বের করার চেষ্টা করি। 2 কম, তাহলে নতুন যে এক্সটা আসবে সেটা আগের চেয়ে আলফা মাইনাস এত। সুতরাং অনলি x আলফা কত আসবে, x + 2। তাহলে এই আলফার মানটা প্রথম হিসেবে বসায় দাও, x + 2 হোল স্কয়ার - 5x + 2 + 4 = 0। এটা সলভ করে যা আসে আর কি, সেটাই হবে হচ্ছে তোমার কি 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এরপরে লাস্ট অঙ্কটা তোমাদের জন্য দিছি, x² + 3x + 20 = 0। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α² 1/β² মূল বিশিষ্ট সমীকরণ কত। এখন আপনি যে নিয়মটা দেখাইছেন প্রতিসম কিনা সেটা একটু বুঝে নাও। সেটা মনে করো একটা 3 একটা 4, তাহলে 1/9 1/16 উল্টায় গেলে কত হবে, 1/16 1/9, একই থাকতেছে। সুতরাং এখনো করা যাবে। তাহলে এই রুলস দিয়ে আমরা যেভাবে প্রতিস্থাপন করে করছিলাম সেটা দিয়ে তোমরা এটা করে কমেন্টসে জানাবা যে 20 নম্বরের आंसर কত, 1 2 নাকি 3। আচ্ছা দেখো, এই যে আমরা একটু আগে যে প্রতিসম মূল নিয়ে কথাটা বলছি, ওই অনুযায়ী দেখা যায় কি এই ধরনের মূল থাকলে, মানে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা গামা হলে নতুন মূলগুলো যদি এই টাইপসের হয়, তাহলে সেই অনুযায়ী তোমার নতুন ফাংশনটা এইটা হয়। তো ওই যে কনসেপ্টটা দিছিলাম, সেই কনসেপ্ট দেখে দেখে তোমরা এটা কখনোই মুখস্থ করবে না, ওই অনুযায়ী করে করে দেখবা মিলে কিনা। ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে 7 নাম্বার আর 8 নাম্বার আমি একটা 1 স্টার একটা ডাবল স্টার দিছি। এটা আমি দেই নাই, তোমরা নিজেরা চেষ্টা করবা, এটাও তোমরা নিজেরা চেষ্টা করবা। এবং 8 দেখো ডাবল স্টার দিয়ে একটা কোশ্চেন দিছি, সেটা হচ্ছে এই যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, এখানে যে দুইটা মূল, এই দুইটা মূল কি সিমেট্রিক কিনা বা প্রতিসম মূল কিনা, আগে সেটা আমাকে বলবা তোমরা। এই কমেন্টসে লিখবা 21 প্রতিসম অথবা প্রতিসম নয়, সিমেট্রিক নন সিমেট্রিক। আচ্ছা গেল। এরপর এটা কিভাবে বের করতে হয়, এটা যদি সিমেট্রিক দিয়ে বের করা যায় ইটস ওকে। যদি সিমেট্রিক প্রপার্টি ব্যবহার না করে তোমরা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট লাগে, তাহলে সেই ক্ষেত্রেও তোমরা এটা নিজেরা চেষ্টা করবা। যদি না পারো কমেন্টসে জানাবা, আমি সেটা তোমাদেরকে আলাদা করে সমাধান করাই দিব। ওকে, দেখো কনসেপ্ট 7, দ্বিঘাত সমীকরণের মূলের মান ও চিহ্ন। এখন আমরা এখানে 6টা থিওরি দিছি, তো একটাও মুখস্থ করবা না, আমরা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখায় দেই। বলছে একটি মূল শূন্য হলে, ঠিক আছে, তাহলে আলফা বিটা = 0 সি = 0। এখন দুইটা মূলের একটা মূল যদি শূন্য হয়ে যায়, তাহলে মূল দ্বয়ের গুণফল তো আলফা বিটা জানো, তাহলে একটা যেহেতু 0 তাহলে এটা 0 আর সি = 0। এই কনসেপ্টটা কি রকম, মনে করো একটা মূল শূন্য, এরকম একটা উদাহরণ তুমি মনে মনে চিন্তা করো। ধরো x × x - 2 = 0। তাহলে দেখো একটা মূল তো শূন্য আসবে, x = 0 আর x = 2। তাহলে এইটাকে যদি একটু ভেঙে ফেলো, তাহলে x² - 2x = 0। তাহলে এখানে দেখো a আছে b আছে কিন্তু c নাই। যেহেতু c নাই, তাহলে c × 0 ছিল, তাহলে আমরা বলতে পারি c = কত, 0। তাহলে বোঝা গেছে যে যদি কখনো একটি মূল শূন্য হলে তাহলে তোমার আলফা বিটা = 0 আবার c = 0। গেল এই কনসেপ্টটা। এরপরে দ্বিতীয়টা বুঝাই। এখানে যেটা বলছে দুটি মূল শূন্য হলে b = 0, b আর c উভয় 0। ধরো
দুইটা মূল শূন্য, তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় জিনিসটা এরকম না, এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস সি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে দেখা যাচ্ছে কি যে এটাকে আমি বলতে পারি যে বি আর সি যখন শূন্য হয়ে যাবে, ঠিক আছে, তখনই তোমার এইটার কি তোমার দুইটা মূল কেবল শূন্য পাওয়া যাবে। আচ্ছা, গেল। তারপরে বলছে দুইটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে, দুইটাই সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। ধরো এটা কিরকম, আচ্ছা আগে এটা বুঝে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো, কারণ দুইটাই সমান, তাহলে আলফা প্লাস মাইনাস আলফা তাহলে ইকুয়াল টু জিরো। আর এটা এটা কিভাবে ভাবা যায় যে বি ইকুয়াল টু জিরো, ধরো দুইটা মূলই সমান কিরকম, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এটা এই যে বিষয়টা, তাহলে এই অথবা তুমি এভাবে চিন্তা করো, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু জিরো, তাহলে এটার এক্স ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 4। তাহলে দেখো এই জায়গাটাতে তোমার একই মূল বিপরীত চিহ্ন, তাহলে আমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারি, এক্স প্লাস বি ইন্টু জিরো, তাহলে সরি এটা এইভাবে লিখে জিরো ইন্টু এক্স মাইনাস 16, তাহলে দেখো তো বি এর মানটা কত চলে আসছে, জিরো। ঠিক আছে, তাহলে জিনিসটা এভাবেও চিন্তা করা যায় আর কি, হ্যাঁ, জাস্ট মুখস্থ না করে। এরপরে কি বলছে, এরপরে বলছে হচ্ছে একটি মূল অপরটির উল্টা হলে আলফা বিটা ইকুয়াল টু 1 এবং সি ইকুয়াল টু এ। একটি অপরটির উল্টা, তাহলে এদের গুণফল কত, আলফা ইন্টু তোমার 1 বাই আলফা। একটি অপরটির উল্টা, তাহলে এদের গুণফল কত চলে আসতেছে, 1। আচ্ছা, সি ইকুয়াল টু এ, এটা কিরকম, তাহলে এটা শিখছিল না, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ, তাহলে এটা 1, তাহলে এ ইকুয়াল টু সি। দেখছো প্রত্যেকটা সম্পর্কই খুবই সহজ, শুধুমাত্র তুমি কি করবা, শুধুমাত্র এটা চিন্তা করবা আর কি, হ্যাঁ, মনে রাখার কোনো প্রয়োজন নেই। বলছে যে একটি অপরটির উল্টা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে চলো, তাহলে একটা অপরটার উল্টা কিন্তু বিপরীত চিহ্ন, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে বা এটা প্লাস হলে এটা মাইনাস, তাহলে এই জায়গা থেকে মাইনাস ওয়ান হলে এটা মাইনাস এ, সুতরাং এ ইকুয়াল টু মাইনাস সি বা সি ইকুয়াল টু মাইনাস এ। আমরা এই কন্ডিশনটাও ফুলফিল করলাম। এরপরে দেখো বলছে উভয় মূল সমান হলে মূলের মানটা আসবে হচ্ছে এত, মাইনাস বি বাই টোয়াইস এ। উভয় মূলটা সমান, তোমরা তো মূল শিখছো হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, আলফা অথবা বিটা ইকুয়াল টু এত লিখে দেয়। আচ্ছা, উভয় মূল যখন সমান হয়ে যাবে, দেখো মূল অসমান হয় কখন, এই যে বি এর সাথে কিছু যোগ বা বিয়োগ হয়, তো এই অংশটা যখন থাকবে না, ঠিক আছে, তাহলে কিছু আর যোগ বিয়োগ হবে না, তখন একই একই মূল বের হবে। তাহলে তুমি বলতে পারো নিশ্চয় জিরো হলে তাহলে কি হবে, আলফা বিটার মান হবে মাইনাস বি বাই ওয়াইজ। ওকে, আমরা এরপর একটা অঙ্ক করব কয়েকটা। এখানে বলছে এ ইকুয়াল টু জিরো হলে এক ঘাত হবে, তাহলে এ ইকুয়াল টু আর দ্বিঘাত হতে হলে এ নট ইকুয়াল টু জিরো। এটা খুবই ইজি কনসেপ্ট। ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এর মান যদি জিরো হয়েই যায় তাহলে তো এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। সুতরাং দ্বিঘাত হতে হলে কখনোই এর মান কত হতে পারবে না, শূন্য হতে পারবে না, তখন এক্স স্কোয়ার টার্মটা থেকে যাবে, সুতরাং সেটা দ্বিঘাত হয়ে যাবে। তাহলে এখন আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব এই রিলেটেড। দেখো একটা প্রশ্ন দিছি, প্রশ্ন কোশ্চেন 22, কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা হবে। পরস্পর উল্টো হবে, তাহলে তোমার মাথায় কি প্রশ্ন আসবে, আলফা ইন্টু 1 বাই আলফা, তাহলে এদের গুণফল হচ্ছে 1, তাহলে আলফা ইন্টু আলফা ইকুয়াল টু সি বাই এ, এ ইকুয়াল টু সি। এই যে দেখো এ ইকুয়াল টু সি, তাহলে এটা হলো সি এর মান, এটা এর মান, তাহলে এ আর সি পরস্পর সমান। এইটা যখন তুমি সমাধান করবা তখন কে এর মান 4 আর -1 চলে আসবে। দেখছো এই কনসেপ্ট গুলো অনেক বেশি কাজে লাগবে তোমাদের। কুয়েটে আসছে, চুয়েটে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, আদার্স আসছে, সালগুলো আমি মেনশন করি নাই, আসছে, আমি জাস্ট এটা তুলে দিছি। তাহলে এই প্রশ্নটা দেখলা যে এই কনসেপ্ট 7 এর মাধ্যমে খুব সহজেই করা যাবে আর কি। আর আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা করে কমেন্টসে উত্তর জানাবা। এই যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, দেখো কোশ্চেন 23, কোশ্চেন 23, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আশা করি কোশ্চেন 23 তোমরা পারবা। এটা করে কমেন্ট বক্সে অ্যানসারটা দিয়ে দাও, আমরা পরবর্তী কনসেপ্টে যাচ্ছি।
ওকে, তাহলে আমরা এখন কনসেপ্ট 8 মূল থেকে সমীকরণ গঠন, এটা রেসপেক্টিভলি একদম ইজি একটা কনসেপ্ট। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, যদি দুইটা মূল দেওয়া থাকে আলফা বিটা, তো তোমরা শিখে আসছো এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো সেটাতে বসাইলে এক্স স্কোয়ার তারপরে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স দিবে কে ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটা আরেকটা ভাবে চিন্তা করা যায়, দুইটা মূল যেহেতু আলফা বিটা, এটা সমাধান করলে আলফা আর বিটা বের হবে, তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এরপরে যদি তোমার তিনটা মূল থাকতো তাহলে তুমি সিম্পলি লিখতে পারতা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা ইকুয়াল টু 0, কারণ এটা সমাধান করলে তো তোমার আলফা বিটা গামাই বের হবে। ঠিক আছে, তাহলে ত্রিঘাত চতুর্ঘাতের জন্য এই কনসেপ্টটা খুব কাজে দিবে তোমার। তাহলে চলো আমরা কোশ্চেন 24 নাম্বারটা করি। বলছে একটি দ্বিঘাত সমীকরণের মূলগুলো 2 3 হলে সমীকরণটি কত, একদম বাচ্চা লেভেলের অঙ্ক। তাহলে এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 বা এইভাবে লেখা যায়। তো তোমাদের জন্য হলো এক্স, এই যে কোশ্চেন 25টা রাখছি আমি, ঠিক আছে, যে চতুর্ঘাত সমীকরণের দুইটা মূল, একটা 2 আর 3 দেওয়া আছে, অন্য দুইটা মূল বলে দিছে কি যে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের মূল। এখন চতুর্ঘাত সমীকরণটা তোমাকে বের করতে বলছে আর কি। তাহলে এটা করে কমেন্টসে জানাও। তো তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া শুধু কঠিন অঙ্কগুলো তোমাদের জন্য রাখে, তাই না? যাই হোক, তোমরা করে 25 এর আনসার কত হবে এটা কমেন্টসে লিখো। হুবহু এরকমই, মানে এই কনসেপ্ট কাজে লাগিয়ে একটা অঙ্ক, এই অঙ্কটা মাঝে মাঝে আসতে দেখা গেছে, এই জন্য তুলে দিলাম 26। তাহলে 26 এর আনসারটা তোমরা কমেন্টসে জানাও। 26। আচ্ছা, এখন দেখো কনসেপ্ট 9 জটিল মূল বিশিষ্ট সমীকরণ। জটিল মূল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আগে বলি যে জটিল মূলটা কেন আসছে, সেটা তো তোমরা জানোই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। এখানে এই জায়গাটাতে যখন একটা রুটের ভিতরে মাইনাস চিহ্ন চলে আসে তখন রুট ওভার মাইনাস সামথিং ইকুয়াল টু আই আসে। এবার দেখো একটা হচ্ছে প্লাস আই হবে আর একটা হবে কি মাইনাস আই। দ্যাটস ওয়াই একটা সমীকরণের যদি কখনো জটিল মূল আসে অবশ্যই দুইটাই হয়ে যাবে জটিল, এবং একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে একটা প্লাস, দেখো একটা যদি এরকম 3 প্লাস আই বের হয় তাহলে পরেরটা কত হবে আবার 3 মাইনাস আই না। সুতরাং জটিল মূল যদি কখনো বের হয় তবে মূল দুইটা হয়ে যাবে একে অপরের অনুবন্ধী। এখন ধরো কেউ যদি তোমাকে এরকম বললো যে ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণ, যে ত্রিঘাতের একটি মূল জটিল সম্ভব কিনা, একটি মূল জটিল হয় কিনা, জটিল হয় কিনা। আচ্ছা দেখো তোমাকে জটিল মূল আসলেই অনুবন্ধী আকারে আসে না, সুতরাং কখনোই হবে না। হয় দুইটা হবে, যে ত্রিঘাতের ক্ষেত্রে হয় জটিল দুইটা হবে এবং একে অপরের অনুবন্ধী, আর না হয় তিনটাই বাস্তব হবে। তাহলে যদি চতুর্ঘাত সমীকরণ হয়, তাহলে চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে ধরো x⁴ বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে তাহলে বাস্তব বাস্তব মূল হয়তো তুমি 4টা পেতে পারো। আচ্ছা, কাল্পনিক মূল, কাল্পনিক অথবা জটিল যেটা আর কি, সেটা হয় তোমার 4টাই জটিল হতে পারে, আবার এরকম হতে পারে 2টা জটিল আবার কি 2টি বাস্তব। 2টি বাস্তব কেন? কারণ তোমার তো অনুবন্ধী হতে হবে, কখনোই 3টা জটিল মূল পাওয়া সম্ভব না। ঠিক আছে, কারণ যেহেতু অনুবন্ধী আকারে আছে তাহলে হয় 2টা হবে 4টা হবে 6টা এভাবে করে। তাহলে কখনো যদি বলে দেয় যে 3টি জটিল মূল সম্ভব কিনা x⁴ না, তাহলে জটিল মূলগুলো অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে এবং তাদের প্রপার্টি হবে একে অপরের অনুবন্ধী। তাহলে আমরা আর এখান থেকে আরেক ধরনের একটু কনসেপ্ট হয়, ধরো একটা মূল 2 প্লাস √3, আর একটা মূল কত। আচ্ছা দেখো তো √3 যেহেতু বেড়েছে, এটা এখান থেকে বেড়েছে। আচ্ছা এর পরেরটাই ঠিক প্লাস চিহ্ন বিবেচনা করার কারণে এরকম হয়েছে, তাহলে অন্য আরেকটা মূল হয়ে যাবে 2 মাইনাস √3। ঠিক আছে। আচ্ছা এছাড়াও মাঝে মাঝে কিছু জটিল মূল দিয়ে বলে দেয় যে এই একটা মূল এত হলে সমীকরণটি কত বা অন্য মূলটি কত, ওই ধরনের কিছু অঙ্ক এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব, তাইলেই হবে। দেখো দ্বিঘাত সমীকরণের একটি মূল c ডিভাইডেড বাই a প্লাস ib হলে সমীকরণটি হবে এটা। সেটা কিভাবে আসছে বলি, তোমরা এটা জানো যে এখানকার একটা এটা নিচে a প্লাস ib রাখা যাবে না, তাহলে উপরে নিচে অনুবন্ধী দ্বারা তোমরা গুণ করবা, অনুবন্ধী দ্বারা গুণ করার পরে যে টার্মটা আসবে সেটা একটা মূল, এরপরে সেটার চিহ্ন পরিবর্তন করে আয়ের চিহ্ন পরিবর্তন করলে যেটা হবে সেটা আরেকটা মূল। তাহলে তোমার দুইটা মূল পেয়ে গেল, দুইটা মূল পেয়ে গেলে তারপরে মূল দ্বয়ের যোগফল মূল দ্বয়ের গুণফল, সেই কনসেপ্ট ব্যবহার করে আমরা এই লাইনটাতে চলে আসছি। ঠিক আছে, ওখান থেকে সমীকরণটা গঠন করছি। সুতরাং এই ফরম্যাটে থাকলে
তুমি ওই ক্যালকুলেশন গুলো করে আসতে পারো, অথবা যদি মনে রাখতে পারো তাহলে এই যে দেখো থিওরিটা লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই থিওরিটা এই আকারের কোনো একটা সমীকরণের মূল হবে সবসময় আমার, মানে যদি একটা মূল এত হয় তাহলে পুরো ইকুয়েশনটা এটা। ঢাকা ভার্সিটি 17-18 সালে এই ধরনের একটা অঙ্ক দিছে, তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের মূল যদি এত হয় তবে উক্ত সমীকরণটি কত। তাহলে তোমরা করে ইসে দাও, এই কোশ্চেন 27 কমেন্ট বক্সে লিখো যে 27 এর आंसर এত। দেখো আরো দুইটা অঙ্ক অ্যাড করা হয়েছে, কোশ্চেন 28 কোশ্চেন 29, কমেন্ট বক্সে জানাবা যেগুলোর आंसर কত। আমি একটু হেল্প করি। একটা মূল দেওয়া আছে 2 + √3 হলে সমীকরণটা কত। একটা মূল হচ্ছে 2 - √3 হলে আরেকটা মূল অবশ্যই 2 + √3 হবে। দেন আমরা দুটো মূল জানি, দুটো মূল থেকে সমীকরণ গঠন, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফলের কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা কি করবা এটা বের করতে পারবা। কোশ্চেন 29, তাহলে 28 এর आंसरটা কমেন্টসে জানাও। 29, দ্বিঘাত সমীকরণের মূল -2 + 3i হলে পুরো সমীকরণটা কত। তাহলে -2 + 3i একটা মূল, তাহলে অপর মূলটা তোমরা জানো অনুবন্ধী, তাহলে এই মূলের একটা অনুবন্ধী নিবা। তাহলে দুইটা মূল জানো, তারপরে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এই কনসেপ্টটা কাজে লাগিয়ে বের করে ফেলবা। তাহলে কোশ্চেন 29 এরও এটা কমেন্ট বক্সে জানাও এটার आंसर কত। আমরা কনসেপ্ট 10 এ আসছি। কনসেপ্ট 10 এ দেখেন যে দ্বিঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে যে x² + bx + c যে একটা রাশি, এই রাশিটার যদি আমরা কখনো এই রাশির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান যেটা হতে পারে সেটা হলো c - b²/4 যদি a যদি কখনো কি হয়ে যায় যে পজিটিভ হয় তবে তার সর্বনিম্ন মান পাওয়া যাবে। যেমন দেখেন এই যে এটা তো একটা দ্বিঘাতের গ্রাফ এটা হচ্ছে, তাহলে সর্বনিম্ন মানটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তাহলে a এর মান যখন শূন্যের চেয়ে বড় হয়ে যাবে বা এটা ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে x² এর সহগ, তখন আমরা বলবো যে উক্ত রাশিটার মান হবে হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, আর যদি কখনো এটা ধনাত্মক হয় আপনার এই কি বলে এর মানটা দেখি 1 মিনিট, হ্যাঁ এর মান যদি ধনাত্মক হয় তাহলে কি হবে পুরো রাশিটার মান হচ্ছে আমরা একটা সর্বনিম্ন মান পাওয়া যাবে, তখন গ্রাফটা এরকম হবে। আর এ ঋণাত্মক হলে গ্রাফটা এরকম হয় যেখানে হচ্ছে সর্বোচ্চ মান পাওয়া যায়। এখন এখানে একটা বিষয় আছে, এক্স এর কোন মানের জন্য ওই রাশিটার মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়। এই যে এতটুকু জায়গায় এক্স এর ভ্যালুটা না, তাহলে এই জায়গাটা এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত অথবা মূলবিন্দু থেকে এই পর্যন্ত এক্স এর এই মানের জন্য সর্বনিম্ন মান, আবার এক্স এর এই মানের জন্য এক্স এর এই মানের জন্য হচ্ছে সর্বনিম্ন আর এক্স এর এই মানের জন্য সর্বোচ্চ। অর্থাৎ এখানে দুইটা কোশ্চেন দিতে পারে যে এই রাশিটার সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন অথবা সর্বনিম্ন মান কত, আর এক্স এর কোন মানের জন্য আপনি সেই সর্বোচ্চ মানটা বা সর্বনিম্ন মানটা পেতে পারেন। তো আমরা সেটা সূত্রটা এখানে লিখে দিছি। এটা কিভাবে আসছে যদি এটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ওই যে এটা হোল স্কয়ারের কনসেপ্ট থেকে, আর একটা হচ্ছে আপনার ক্যালকুলাসে ম্যাক্সিমাম মিনিমাম শিখছেন সেখান থেকে বের করতে পারবেন। যাই হোক, এখন আমরা এখানে চলে আসি, একটা প্রশ্ন সলভ করছি। এই রাশিটার এক্স এর কোন মানের জন্য সর্বনিম্ন হবে, আর এটা বোঝাও যাচ্ছে কারণ এখানে হচ্ছে হলো এটার হচ্ছে হলো পজিটিভ, যখন এই এক্স স্কয়ার সহগটা পজিটিভ হয় তখন সর্বনিম্ন মান পাওয়া যাবে। এটা এরকম বলছে এক্স এর কোন মানের জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে আর পুরো রাশিটার সর্বনিম্ন মান কত। তাহলে জাস্ট সিম্পল এই সূত্রটা এখানে বসাই দিছি, দিয়ে করছি। আর হচ্ছে হলো এই যে এটা যে এক্স এর কোন মানের জন্য এক্স এর মান যদি 4/7 হয় তাহলে সর্বনিম্ন হবে, আর সেই সর্বনিম্ন মানটা কত সেটা এই সূত্র দিয়ে বের করছি। এক্স এর মানের জন্য এটা আর পুরো রাশিটার সর্বনিম্ন মানের জন্য এই সূত্রটা। তাহলে এটা ছিল আমাদের 30 নাম্বার। আমি একটা প্র্যাকটিস করতে দেই, দেন আপনারা করে কমেন্টসে জানাবেন। 31 এবং 32 নাম্বার অঙ্কটা সর্বোচ্চ সর্বনিম্ন মানের, এত এর ন্যূনতম মান কত, এবং 32 নাম্বারটাও বলছি যে এটা এর সর্বনিম্ন মান কত। 31 নাম্বার অঙ্কটা দেখেন বুয়েটে 9-10 সালে আসছে, ঢাকা ভার্সিটিতে এই যাবৎকালে 3বার আসছে, 11-12 সালে, 6-7 সালে, 3-4-7 সালে, 3-4 সালে। আমার আসলে প্রশ্ন আর আপডেট নাই, হয়তো আরো একবার আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, যেহেতু বুয়েট ঢাকা ভার্সিটি দুই জায়গায় এই প্রশ্নটা আসছে, তাহলে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এটা সলভ করে কমেন্টসে আনসার জানান এটা কত হচ্ছে। কনসেপ্ট 11 ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যর ক্ষেত্রে ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ফাংশন অফ এ, অর্থাৎ যেটা দ্বারা ভাগ করবা সেটা ইকুয়াল টু 0 ধরবা। 0 ধরলে এক্স এর যে মানটা আসবে এক্স ইকুয়াল টু এ, সেই মানটা আগের ফাংশনে বসাই দিবা। বসাই দিলে যেটা হবে সেটাই তোমার ভাগশেষ। ক্লাস 6, 7 বা 9, 10 এই ধরনের অঙ্ক করছিলাম আমরা, সেটা আবার এখানে আসছে। যাই হোক, এটা বলছে কি
যে দেখো একটা উদাহরণ করাই দিছি, এতকে x প্লাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে অনলি x ইকুয়াল টু কত ভাইয়া, x ইকুয়াল টু -4। এবার এই -4টা এই রাশিতে বসায় দাও, এই x গুলোর জায়গায় -4 বসায় দাও, যা হবে সেটাই হচ্ছে কি তার ভাগশেষ। তোমাদের জন্য আমি 34 এবং 35 নম্বর অঙ্কটা করতে দিছি। তাহলে 34 আর 35 এর আনসার কত তোমরা বুঝে বুঝে কমেন্টসে জানাও। আরেকটা অঙ্ক দিছি 36 নম্বরে, বলে দিছি এতকে কত দ্বারা ভাগ করলে ভাগশেষ -154 হবে। এখন তোমার ভাগশেষ দেওয়া আছে, কিন্তু কত দ্বারা ভাগ করতে হবে সেটা বের করতে হবে। তাহলে 36 করে কমেন্টসে জানাও। দেখো কনসেপ্ট 12তে বলছি ইম্পর্টেন্ট রিলেশনস এন্ড রেজাল্ট। আসলে পরীক্ষাগুলোতে কিছু কিছু রিলেশন বা রেজাল্ট মনে রাখলে তুমি দ্রুত অঙ্কের আনসার করতে পারবা, প্লাস অনেক সময় রিটেনেও তোমার জন্য একটু সুবিধা হবে। তো কষ্ট হলেও আমি বলবো যে এই কিছু ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসছে, এরকম ইম্পর্টেন্ট রেজাল্ট গুলো আর রিলেশন গুলো আমি তুলে দিচ্ছি। এইগুলো হচ্ছে তোমরা খাতায় একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, কয়েকবার লিখলে দেখবা যে একটা আয়ত্ত হয়ে গেছে আর কি। তাহলে দেখো আমি জিনিসগুলো একটু বুঝাই দেই, এগুলা প্রয়োগ করে করে তোমরা অন্যান্য অঙ্ক করে ফেলতে পারবা। বলছে মূলদ্বয়ের অন্তর, মূলদ্বয়ের অন্তরটা আমরা ওই যে মূল আলফা আর বিটা, তাহলে ওগুলা ক্যালকুলেশন করে এরকম আসে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2iz। তাহলে এই অন্তরকে যদি আমি ডি ধরি, ডি ধরার পরে যদি তুমি কি করো, এটা স্কোয়ার করো, তাহলে স্কোয়ার করে দিলে ডি স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এটা এই পাশে নিয়ে আসো ডি এ, তারপরে দুই পাশে স্কোয়ার করে দাও, সুতরাং ডি স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে ডি হচ্ছে অন্তর। ঠিক আছে, অথবা এই লাইনটাও মনে রাখতে পারো যে মূলদ্বয়ের অন্তর ইকুয়াল টু এত। এইবার হচ্ছে যদি কখনো তোমার দুইটা কি করে সমীকরণ দিয়ে দেয়, তাহলে দুইটা সমীকরণের দুইটারই সাধারণ মানে দুটি মূলই সাধারণ হতে পারে, একটা মূল সাধারণ হতে পারে, মূলদ্বয়ের অনুপাত সমান হতে পারে। ঠিক আছে, তাহলে যখন সমীকরণ দ্বয় দিবে, তাহলে এখানে দুইটা সমীকরণ দিয়ে দিছে, দেখো a1 x স্কয়ার b1 x প্লাস c1 আর a2 x স্কয়ার b2 x প্লাস c2। এই দুইটা সমীকরণ দ্বয়ের যে দুইটা মূল হবে, সেই দুইটা মূলই যদি সাধারণ হয়ে যায়, তাহলে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। আচ্ছা, দুইটা মূল সাধারণ হলে এই ঘটনাটা হবে, আর যদি একটি মূল সাধারণ হয় তাহলে রিলেশনটা আসবে এইটা। তো এখানে দেখো এটা মনে রাখার একটা উপায় আছে, মনে রাখবা এ বি ইন্টু বিসি ইকুয়াল টু সি এ। এইবার এ বিটাকে একটু এক্সপানশন করে লিখতে হবে, এ ওয়ান বি টু। দেখো প্রত্যেকটারই এর হলো এ ওয়ান, বির হলো বি ওয়ান, সির হলো সি ওয়ান। তাহলে এ ওয়ান, তাহলে এর পরে বি, তো তাহলে বি টু। এ ওয়ান বি টু যেহেতু লিখে ফেলছো, তাহলে মাইনাস হবে কত, তার উল্টাটা বি টু এ ওয়ান। তাহলে অনুরূপ ভাবে বিসি বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান বি টু ইকুয়াল টু সি এ, তাহলে সি ওয়ান এ টু। অর্থাৎ তুমি তোমার মতো করে এই অ্যালগরিদমটা একটু মনে রাখার চেষ্টা করবা। এটা কি, এটা হচ্ছে একটা মূল যদি সাধারণ হয় দুইটা সমীকরণের। আচ্ছা, এরপরে দেখো আরেকটা আমি একটু নিচে লিখছি, যে সমীকরণ দ্বয়ের মূল দ্বয়ের অনুপাত গুলা যদি কি হয়, হয়তো তোমার মূল দুইটা বরাবর সমান আসে নাই অথবা সাধারণ হয় নাই, তাহলে কিন্তু অনুপাতের একটা রিলেশন আছে, যে মূল দ্বয়ের অনুপাত গুলা যদি কি হয় সমান হলে যে রিলেশনটা মেনে চলে b1 বাই b2 হোল স্কয়ার ইকুয়াল টু c1 বাই c2। আচ্ছা, আর এখানে আরেকটা অঙ্ক দিছি, যে এত এবং এত মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি হলে যেই রিলেশনটা হয় সেটা হচ্ছে b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। এটা অনেকবার আসছে এই রিলেশনটা। ঠিক আছে, এই রিলেশনগুলো বিভিন্নবার আসছে বলে দিছি, এছাড়া আর দুই একটা রিলেশন আছে সেগুলো তুলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা আরো তিনটা রিলেশন এখানে লিখে দিছি, রেজাল্ট লিখে দিছি। সেটা কি রকম, যে এই যে রাশি দ্বয়ের একটা সাধারণ উৎপাদক থাকবে, এখানে দুইটা রাশি দিছে দিয়ে বলছে একটা সাধারণ উৎপাদক থাকবে, তাহলে p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এই p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 এই রেজাল্টটা আরো এক জায়গায় পাওয়া যায়। সেটা কি, এই যে দেখো একই সমীকরণ, এখানে ডট ডট দিছি, একই সমীকরণের যদি কি হয় এত এত রাশি দ্বয়ের একটা সাধারণ মূল থাকে, মানে এত এত সমীকরণ হবে, তখন সমীকরণের একটি সাধারণ মূল থাকলে তাও দেখা যায় তোমার p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু কত, 0। তোমাদের মতো করে যে যার মতো টেকনিক মনে রাখতে পারো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পি কিউ দিয়ে আসলে রেজাল্টটা না p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তো সময় কম থাকলে এত কিছু চিন্তা না করে p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 দিয়ে দিতে পারো, কারণ অঙ্কগুলো ওইভাবে আসলে ঘুরায় না। আর লাস্টে একটা দিদি আরেকটা ax স্কয়ার প্লাস bx প্লাস b দিস নট ইকুয়াল টু c, ax স্কয়ার প্লাস bx প্লাস b এটা অনেকবার বোর্ডে আসছে, এত ইকুয়াল টু 0 মূলদ্বয়ের অনুপাত m/n হলে তখন আবার এই রিলেশনটা পাওয়া যায়। তাহলে এই যে 8-10টা রিলেশন এবং রেজাল্ট হয়ে লিখে দিছি, একটু মনে রাখার চেষ্টা করবা তোমরা। তার দুইটা অঙ্ক দিছি 40 এবং 41।
এইটা কেন দিছি সেটা বলি, এটা মানে বহুতবার বোর্ডে আসছে। তো যেগুলা বেশি বেশি বোর্ডে আসছে এগুলো রিটেনে আবার আসার মতো, এটা তোমরা জানো। সুতরাং এখন থেকে রিটেনের জন্য তোমরা যেটা বেশি বেশি বোর্ডে আসছে ওইগুলার সম্পর্কে ধারণা রাখবা এবং আনসারটা কিছুটা কাছাকাছি মনে রাখবা। অনেক সময় এমসিকিউতেও চলে আসে, এটা দেখবা 7-8 বার বোর্ডে আসছে অক্ষরপত্র বই দেখিও। এই অঙ্কটা অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন বোর্ডে, সেখান থেকে এটা আমি তুলে দিছি। তাহলে এই 40 এবং 41-এর আনসার তোমরা বের করে কমেন্টসে জানাও। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এতক্ষণ ভাইয়া যে ক্লাসটা নিছি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে তোমার সম্পূর্ণ ক্লাসটা হয়েছে 50 মিনিটের মতো, কিন্তু আসলে অনেক কিছুই দেখানো হয়েছে। ভিডিওটা পজ পজ করে যেহেতু আমি করছি, তো এটাও তোমরা পজ করে অঙ্কগুলা করবা। হ্যাঁ, তোমরা পজ করে অঙ্কগুলা করবা। আর হচ্ছে হলো একটু বেশি বেশি করে রেজাল্ট গুলার দিকে মনোযোগ দিবা, যে রেজাল্ট গুলা কিরকম কি আসতেছে। এই রিলেটেড একটা পিডিএফ ও পেয়ে যাবা কমেন্টস বক্সে, তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে আমরা এই পুরাটার একটা সামারি আকারে, পুরো ক্লাসটাই সামারি, অনেক প্রমাণই আমরা দেখাই নাই, মানে কিছুই দেখাই নাই ওভাবে, শুধুমাত্র রেজাল্ট বা তার ফলাফল কি হতে পারে, সূত্র কি হতে পারে, বা কি পরিবর্তন করলে কি হয়, এই জিনিসগুলো দিছি। তো ঢাকা ভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি সায়েন্স টেকনোলজির জন্য আমরা মনে করতেছি এতটুকু এনাফ। তবে হ্যাঁ, এটাই মানে লাস্ট বাট নট লিস্ট, সরি, লিস্ট বাট নট লাস্ট, এখন এইখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হলো, যেমন এই যে আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশর যে এইটা রয়ে গেছে, যে এই পার্টটা আমরা পড়াবো হচ্ছে হলো তোমার ক্যালকুলাসে। ঠিক আছে? আর আজকের এই সম্পূর্ণ ক্লাসটা কেমন লাগছে তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আবার কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।